অবৈধভাবে অবস্থান করা আরও ৫৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত। আটক কয়েক শতাধিক ব্যক্তির পরিচয় যাচাই চলছে। লেবানন ইস্যুতে ক্ষুব্ধ ইরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিতের ঘোষণা। যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল হিজবুল্লাহ, দাবি ট্রাম্পের। ইউক্রেনের কিয়েভ, ধনিপ্রো সহ কয়েকটি শহরে রাশিয়ার রাতভর হামলা, নিহত অন্তত ১৪, ধ্বংসস্তূপে অনেকের আটকে থাকার আশঙ্কা। মালয়েশিয়ার অনূর্ধ্ব ১৬ বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা, না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বড় অঙ্কের জরিমানার বিধান। এবং অবশেষে কোচিংয়ে নাম লেখালেন স্প্যানিশ কিংবদন্তি ফুটবলার ইনিয়েস্তা। আমিরাতের প্রথম বিভাগের গালফ ইউনাইটেডের সঙ্গে চুক্তি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছে আমি জুবাই খান ছিলি। একদিনে আরও ৫৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত। সোমবার ভারতের বিভিন্ন এলাকা থেকে আটক করে তাদের ফেরত পাঠানো হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিচয় যাচাই বাছাইয়ে এবং সীমান্ত পর্যায়ে প্রয়োজনীয় সমন্বয়ের পর তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে রোববারও শতাধিক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়। সীমান্তরক্ষী বাহিনীর দাবি, বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থান করছেন এমন ব্যক্তিদের শনাক্ত করে সীমান্তবর্তী অস্থায়ী কেন্দ্রগুলোতে রাখা হচ্ছে। পরে যাচাই প্রক্রিয়া শেষে পর্যায়ক্রমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। সীমান্ত এলাকায় এখনও কয়েকশো মানুষ অবস্থান করছে। লেবাননে ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান, দিয়েছে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারিও। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের দাবি, তার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। বৈরুত থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছেন নেতানিয়াহু। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। লেবানন ও গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ না হলে ওয়াশিংটনের সঙ্গে সব ধরনের পরোক্ষ আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের প্রধান সমঝোতাকারী বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়েছেন, আগ্রাসন অব্যাহত থাকলে শত্রুর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ইরানের এমন কঠোর অবস্থানের মধ্যেই ময়দানে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুত থেকে সেনা ফিরিয়ে নিতে রাজি হয়েছেন। পাশাপাশি হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর উপর হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। তবে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুকে হিজবুল্লাহর উপর পূর্ণ শক্তি প্রয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। এর মধ্যেই দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েল বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে। পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। রকেট ও ড্রোন দিয়ে ইসরায়েলি সামরিক অবস্থান এবং আয়রন ডোম লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এদিকে গত মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩,৪০০ ছাড়িয়েছে। হোয়াইট হাউস যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী সচল করতে মরিয়া, তবে মাঠের বাস্তবতায় কূটনীতি কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। আজহার স্বপ্নিল, আরটিভি। এদিকে লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় নেতানিয়াহুকে উম্মাদ বলে সম্বোধন করেন তিনি। ফোন আলাপ সম্পর্কে অবগত এবং সংশ্লিষ্ট বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, ট্রাম্প নেতানিয়াহুকে পুরোপুরি পাগল বলে আখ্যা দেন এবং তার প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ তোলেন। প্রতিবেদনে আরও বলা হয়, লেবাননের রাজধানী বৈরুত লক্ষ্য করে হামলার ইসরায়েলি পরিকল্পনাও আজকে দিয়েছেন তিনি। নেতানিয়াহুকে সতর্ক করে ট্রাম্প বলেন, বৈরুতে বোমা হামলার হুমকি বিশ্বমঞ্চে ইসরায়েলকে আরও কোণঠাসা করবে। নেতানিয়াহুকে কারাগারে যাওয়া থেকে রক্ষা করতে সহায়তা করেছেন বলেও ফোনালাপের সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পেন্টাগন প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর। ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসে ফেরার পর মিডিয়ার প্রবেশাধিকার সীমিত করার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হলো। পেন্টাগন জানায়, প্রেস অফিসটিকে গোপন তথ্য সুরক্ষায় বিশেষ সুবিধা হিসেবে পুনর্নির্ধারণ করায় এখন থেকে সেখানে সাংবাদিকরা ঢুকতে পারবেন না। এর আগে গত মার্চে কমপ্লেক্সের ভেতরে সাংবাদিকদের জন্য সরকারি এসকর্ট বাধ্যতামূলক করা হয়।
এদিকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও স্বচ্ছতা ক্ষুণ্ণের অভিযোগ এনে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে মার্কিন সাংবাদিকদের প্রধান সংগঠন ন্যাশনাল প্রেস ক্লাব। ইউক্রেনে রাতভর ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে চালানো হামলায় নিহত হয়েছে অন্তত 14 জন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দনিপ্রো শহরে। হামলার সময় শহর জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয় হাজারো মানুষ। কিয়েভের মেয়র জানান, রুশ হামলায় 2টি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় আগুন, বিদ্যুৎ বিভ্রাট এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জাপোরিঝিয়া অঞ্চলের একটি শিল্প স্থাপনাও হামলার শিকার হয়। গত সপ্তাহে কিয়েভের সামরিক ও সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয় রাশিয়া, আর সেই সতর্ক বার্তার কয়েকদিনের মধ্যেই হলো এই হামলা। শক্তিশালী 6.2 মাত্রার ভূমিকম্পে কাঁপল ইতালি। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়া অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে অনেকের ঘুম ভেঙে যায়, কেঁপে ওঠে জানালা, দরজা ও আসবাবপত্র। এ সময় সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ইতালির সারসেনা শহরের দক্ষিণ পশ্চিম থেকে প্রায় 16 কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠের প্রায় 247 কিলোমিটার গভীরে হওয়া কম্পনটি বিস্তীর্ণ এলাকায় অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সম্ভাব্য আফটারশকের বিষয়েও সতর্ক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। গত সোমবার থেকে কার্যকর হওয়া এই নিয়মে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে নতুন অ্যাকাউন্ট খুলতে সরকারি নথির মাধ্যমে যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 1 কোটি রিঙ্গিত বা 28 কোটি টাকা জরিমানা করা হতে পারে। মালয়েশিয়ার যোগাযোগ কমিশন জানায়, শিশুদের প্রযুক্তি থেকে দূরে রাখা নয়, বরং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বর্তমান ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানগুলোকে 6 মাস সময় দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিযোগিতায় টিকে থাকতে বড় বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেট। শেয়ার বিক্রির মাধ্যমে প্রায় $80 বিলিয়ন সংগ্রহ করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার এক বিবৃতিতে আলফাবেট জানায়, দ্রুত বাড়তে থাকা গ্রাহক চাহিদা মেটাতে প্রয়োজনীয় এআই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এআই প্রযুক্তির সম্প্রসারণে বিপুল পরিমাণ ডেটা সেন্টার, উন্নত চিপ এবং কম্পিউটিং সক্ষমতায় বিনিয়োগ প্রয়োজন। পরিকল্পনার অংশ হিসেবে $10 বিলিয়ন শেয়ার কিনবে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে। স্টক মার্কেটে বন্ড ছাড়ার মাধ্যমে সংগ্রহ করা হবে $30 বিলিয়ন, আর বাকি $40 বিলিয়ন শেয়ার ধাপে ধাপে উন্মুক্ত বাজারে বিক্রি করা হবে। প্রযুক্তি খাতে এই প্রতিযোগিতা ক্রমেই তীব্র হয়ে ওঠার মধ্যে আলফাবেটের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সরিয়ে নেওয়া হলো কলকাতায় বসানো তারকা ফুটবলার লিওনেল মেসির 70 ফুট উঁচু ভাস্কর্যটি। গত ডিসেম্বরে বসানো হলেও নিরাপত্তা শঙ্কার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও ভাস্কর্যটি কোথায় স্থাপন করা হবে তা এখনো জানা যায়নি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। অন্যান্য আইকনিক ফুটবলারের মতো লিওনেল মেসিকে ঘিরেও বিশ্বে উন্মাদনা অনেক বেশি। এমন উন্মাদনা থেকেই ভারতে স্থাপন করা হয়েছিল 70 ফুট উঁচু মেসির ভাস্কর্য। তবে এবারে নিরাপত্তা উদ্বেগের কারণে সরিয়ে নেওয়া হচ্ছে ভাস্কর্যটি। মূলত বাতাসে দুলতে দেখা যাওয়ায় পশ্চিমবঙ্গ সরকার ভাস্কর্যটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। সোনালী রঙের এই ভাস্কর্য কলকাতার লোকটাউন এলাকার একটি ব্যস্ত সড়কের পাশে স্থাপন করা হয়েছিল। লিওনেল মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে দেখানো হয় এতে। কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্মিত ভাস্কর্যটি গত ডিসেম্বরে গেট ট্যুর অফ ইন্ডিয়া উপলক্ষে উন্মোচন করা হয়েছিল। পশ্চিমবঙ্গের এক আইন প্রণেতা জানান, সরকারি প্রকৌশলীরা ভাস্কর্যটিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছেন। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে প্রবল বাতাসে এটি দুলছে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তবে ভাস্কর্যটি অপসারণ করাও সহজ ব্যাপার না। নিরাপদে নামাতে প্রয়োজন হয়েছে বড় আকারের ক্রেনের। তবে ভবিষ্যতে ভাস্কর্যটি অন্য কোথাও পুনর্স্থাপন করা হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আব্দুল মালিক, RTV।
এবার কোচিংয়ে যুক্ত হলেন বার্সেলোনায় মেসির অন্যতম সহযোগী স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। ফিফা বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ, ইউরো, স্প্যানিশ লিগ সহ খেলোয়াড় হিসেবে অসংখ্য শিরোপা জেতা এই কিংবদন্তিকে এবার দেখা যাবে গালফ ইউনাইটেডের ডাগআউটে। সংযুক্ত আরব আমিরাতের প্রথম বিভাগের ক্লাবটির সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে মাঝমাঠের এই বুদ্ধিদীপ্ত ফুটবলারের। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। খেলার মাঠে সৃজনশীলতা, নেতৃত্ব আর অসাধারণ পাসিং দক্ষতায় জয় করেছে কোটি ভক্তদের হৃদয়। মেসি, নেইমার, সুয়ারেজদের সঙ্গে জিতেছে একের পর এক শিরোপা। বার্সেলোনা থেকে এমিরেটস, সব জায়গাতেই প্রতিবাদ ছাপ রেখেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। 2024 সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর এবার তাকে দেখা যাবে নতুন ভূমিকায়। সংযুক্ত আরব আমিরাতের প্রথম বিভাগের ক্লাব গালফ ইউনাইটেডের ডাগআউটে যোগ দিয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী এই তারকা। 2019 সালে প্রতিষ্ঠিত ক্লাবটি বর্তমানে আমিরাতের প্রথম বিভাগ লিগে খেলছে। গত মৌসুমে তারা লিগ শেষ করেছে 10ম স্থান থেকে। তরুণ ও উচ্চভিলাষী এই ক্লাবই এখন ইনিয়েস্তার কোচিং দর্শনের পরীক্ষাগার। মজার বিষয় হলো, এর আগে অবসরের পর কোচিংয়ে আসার ব্যাপারে অনাগ্রহর কথা জানিয়েছিলেন এই মিডফিল্ডার। তবে সময়ের সঙ্গে বদলেছে মত, আর সেই পরিবর্তনের প্রথম গন্তব্য হয়েছে গালফ ইউনাইটেড। গালফ ইউনাইটেডে যোগ দেওয়াটা আমার কাছে নতুন অধ্যায় শুরু করার জন্য সঠিক জায়গা বলে মনে হচ্ছে। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। যাদের অনেক দূর যাওয়ার ক্ষুধা ও প্রতিভা রয়েছে, সেসব তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করার মাধ্যমে খেলাটিকে কিছু ফিরিয়ে দিতে চাই। বার্সেলোনা সোনালী প্রজন্মের অন্যতম সদস্য ছিলেন ইনিয়েস্তা। বুট জোড়া তুলে রাখার আগে 2 দশকের বেশি সময়ের ক্যারিয়ারে বার্সেলোনার ও স্পেনের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ইউরোপা ও বিশ্বকাপ সহ জিতেছে 38টি প্রধান শিরোপা। খেলোয়াড় হিসেবে সব অর্জনই আছে এই কিংবদন্তি ফুটবলারের। এবার দেখার অপেক্ষা, কোচ হিসেবে কতটা সফল হন তিনি। কাজী মাহিম হাসান, RTV। আর এরই সঙ্গে শেষ করছি সারাদিনের বিশ্ব। আর টিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।